আজকে তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং এই সভার সভাপতি আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই দুলু, মঞ্চের আমার সহকর্মী নেতৃবৃন্দ, আমার সামনে রংপুরের পানি বঞ্চিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি কি আপনাদের মধ্যে একটা স্লোগানের চেষ্টা করবো? জাগো বারে, জাগো বারে, জাগো বারে। বুঝছে চেষ্টা করলাম, কারণ আমার তো এখানে এই মুহূর্তে কিছু করার নাই। এখন শুধু আপনাদের সঙ্গে আমি যতটুকু পারি হাঁটবো, বয়স হয়ে গেছে, যতটুকু পারি আপনাদের সমর্থন দিয়ে যাব, যতটুকু পারি আপনাদের কাজ করে যাবো আপনাদের সঙ্গে। আমি দুলুকে বলেছিলাম, দুলু আজকের প্রোগ্রামটা আমি না আসি, আমার নিজস্ব একটা ব্যক্তিগত একটা কাজ ছিল, অনেক বড় ধরনের আমার কাজ ছিল, সেটা আমি বাদ দিয়ে আমি এখানে চলে আসছি। কারণ গত প্রোগ্রামে আমার আসার কথা ছিল, আমি আসতে পারিনি। আমি তখন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে চলে গিয়েছিলাম। আপনাদের এই ন্যায্য দাবির সঙ্গে একাত্ম হতে পেরে আমি অত্যন্ত গর্বিত মনে করছি। এই কারণে গর্বিত মনে করছি যে আমি বিশ্বাস করি এই দাবি, এই পানির ন্যায্য হিস্সা ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়ব। প্রিয় ভাইয়েরা, পানি কখনো মারণাস্ত্র হতে পারে না, পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। ইতিহাস মনে করিয়ে দেয়, এখন থেকে অনেক বছর আগে ইসলামের ইতিহাস যারা জানেন, যারা পড়েন, এই পানি দিয়ে, এই পানির অভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত নাতি যাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল, যারা যারা নিহত হয়েছিল, শাহাদাত বরণ করেছিল, শহীদ হয়েছিলেন, আজকে সারা বাংলাদেশকে, শুধু তিস্তা নয়, সারা বাংলাদেশে 54টি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তিস্তা তো একটা আমাদের একটা উদাহরণ মাত্র, সারা বাংলাদেশের পানি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তারা তিস্তা বন্ধ করেছে, ফারাক্কা বন্ধ করেছে, সুরমা কুশিয়ারা বন্ধ করেছে, আরো বহু নদী আমার সামনে আছে, নাম বলতে পারবো না, 54টি অভিন্ন নদীর পানি তারা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে আমরা অনেক আগেই এই পানির হিস্সা আদায় করতে পারতাম যদি হাসিনার মতো একটা চালুকার সরকার বাংলাদেশে না আসতো। এই পানি নিয়ে কোনো কথা তারা কোনদিন বলে নাই, আমরা বলছি। আর আরেকজন লোক বলেছিল, আমি আজকে তাকে স্মরণ করি, এই তিস্তা পাড়ের মানুষের ভাইদের সামনে, সে আমার আরেক পরম স্নেহময় ইলিয়াস আলী সিলেটের, আমার মনে হয় দূরের অতি বয়স ছিল। তো এই ইলিয়াস আলীকে গুম করা হলো, হত্যা করা হলো, শুধু সুরমার বাদ নিয়ে সে প্রতিবাদ করেছিল। আমি সবার সামনেই
দুটোকেও সাবধান করবো, ওই যেন একটু সাবধান থাকে। কারণ ভারত কখনো এই ধরনের প্রতিবাদী মুখ সহ্য করতে পারে না। সন্তান বলে আমি বিশ্বাস করি। প্রিয় ভাইয়েরা, দুই উদ্যোগ নিয়েছে। আমি এসে অত্যন্ত আশ্চর্য হয়েছি। এত সুন্দর গুছানো একটি আয়োজন, একটি আন্দোলন আমি অন্তত কখনো দেখি নাই। আমি বিএনপি জন্মলগ্ন থেকে বিএনপির সঙ্গে আছি, বহু আন্দোলন আমি করেছি, কিন্তু একক আন্দোলন তার করানো ঢাকা শহরে আমি করেছি এক সময়, দূর জেলা করেছিলাম করে, এটা অবিশ্বাস্য সুন্দর আকর্ষণীয় একটা সহিংস নয় একটি তিস্তা নদীর দিকে। আমি একটি গল্প দিয়ে আপনাদের সামনে মালদের গল্প বলছি। বহুদিন আগের কথা বলছি, বহুদিন আগের কথা। তখন জার্মান জার্মানি আপনার যেমন তিস্তা নদী আছে না, এই তিস্তা নদীর মতোই জার্মান এক নদী আছে, তার নাম হলো রাইন নদী। রাইন মনে রাখবেন, নদীর নাম হলো রাইন নদী। জার্মানিতে। কিন্তু এই নদী সারা ইউরোপে বয়ে বেড়ে চলে গেছে। সারা ইউরোপের বিভিন্ন ইউরোপের প্রত্যেকটা দেশেই এই রাইন নদীর সংমিশ্রণ আছে, গতি আছে, ধারা আছে, নদী আছে বিভিন্ন নামে। এই রাইন নদীর পারে এক সময় খুব দুর্বল একটা এলাকার উপর দিয়ে যে পানিটা যেত, ওখানে বাদ দিল প্রতিবেশী অন্য একটি দেশ, যাতে ওই গ্রামে পানি আসতে না পারে। সেই গ্রামের মানুষগুলো ছিল অত্যন্ত দুর্বল, ওদের কোনো নেতৃত্ব ছিল না, গুরুর মতো নেতৃত্ব ছিল না ওখানে। ফলে কি হয়েছে, ওই নদীর পানি অভাবে বহু মানুষ মারা গেছে, আন্দোলন হয় না। তখন একদিন দেখা গেল তাদের উপর দাঁড়িয়ে এক লোক বাঁশি বাজাচ্ছে, বাঁশি করুণ সুরে বাঁশি বাজাচ্ছে, প্রতিদিন সে বাঁশি বাজিয়ে মানুষ শোনে। একদিন এলাকার লোকজন চিন্তা করলো, কি রে ভাই, এই লোকটা বাঁধের পড়তে বাঁশি বাজায় হাটে, কি ব্যাপারে জিজ্ঞেস করে দেখি। যাই তো সবাই গিয়ে বললো, তুমি প্রতিদিন রাতে এখানে কেন বাঁশি বাজাও, কেন এখানে বাঁশি বাজায়? বড় করুন, সে বাঁশি ছিল কিরকম করুন, ওই আওয়াজ শুনলে কান ধরা খাইব না, এরকম ভাবে বাঁশি বাজাতো। সে লোকটা তখন বললো, কি করব, তোমরা দুর্বল, আমি দুর্বল, কিছু করার নাই, তো আমি করুণ সুরে বাঁশি বাজাই, আমার বাঁশি আওয়াজ শুনে তোমরাই বাঁধের উপরে আসবে, সকলে বসে একত্রে আমরা কান্না করব, চোখের পানিতে এই বাঁধ ভেঙে যাবে একদিন। এইটা বলেছিল সেই বাঁশি বাদক। আজকে আমি সে কথা বলতে চাই না, আমি একটা বাস্তব ঘটনা বললাম। আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইব না, আমরা বকশিশ চাই না, আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমাদের হিসাবের পাওনা দিতে হবে, আজকে না হোক কাল, কাল না হয় পরশু দিতে হবে। যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন থামবে না। শুধুমাত্র আমরা একটা সরকার অপেক্ষায় আছি, যেই সরকার আমাদেরকে দেশের মানুষের কথাকে বুঝতে পারবে, মানুষের ভাষাকে বুঝতে পারবে, যেই সরকার মানুষের দাবি দাওয়াকে পূরণ করার মতো ক্ষমতা রাখবে। কিছুদিন আগে যে সরকার ছিল, সে কখনোই এই দাবি দেওয়া কখনো পূরণ করার মতো সক্ষমতা রাখত না। রাখলেও যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে, সেহেতু সে সেগুলো পূরণ করার চেষ্টাও করত না। প্রিয় ভাইয়েরা,
আমরা কি আমাদের কাছে কি ভারতের কোন দেনা পাওনা নাই? অনেক অনেক কিন্তু আছে, ভুলে যাবেন না, অনেক কিছু আছে। আমাদের কাছে ট্রানজিট আছে, আমাদের কাছে আমাদের পোর্ট আছে, মংলা পোর্ট আছে, চট্টগ্রাম পোর্ট আছে। প্রয়োজনে আমরা হিসাব কিতাব করবো, টাকা মনে রাখবেন। আমরা হিসাব করবো, আমাদের যেখানে যেটা প্রয়োজন আছে সেটা না হলে আমরাও ছাড়ব না। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। যেখানে যেখানে আমাদের পানির অগ্নি নদী আছে, সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব মতো। প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের এই আন্দোলনকে পূর্ণাঙ্গভাবে সমর্থন জানিয়ে একাত্মতা ঘোষণা করে প্রয়োজনে যদি আবারও প্রোগ্রাম হয়, যদি আমার সুযোগ থাকে, বয়স আমার সমাপ্তি তোলায় ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের এই আন্দোলনের সার্বিক সাফল্য কামনা করছি। শুধু তাই না, পরম দয়ালু করুণা আল্লাহর কাছে দোয়া করছি ইনশাআল্লাহ একটা ছোট ভাই দুদু ভুলে ফেলছে কিভাবে জানি না কেন, যে আমি যেখানে যাই সে আন্দোলন সফল হয়। আল্লাহ তাআলা তার মধ্যে ফুল চন্দন দিক। আমি যেখানে যাবো দোয়া করবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জিন্দাবাদ।